এইচএসসি পরীক্ষা 2026 এর ইংলিশ সেকেন্ড পেপার কিছু না পড়েও কিভাবে 60+ মার্ক অর্জন করা যায় সেই বিষয়ে শুধুমাত্র টেকনিক ব্যবহার করে এই 60+ মার্ক যে কোনো স্টুডেন্ট পেতে পারে। আমি ধরে নিলাম যে এইচএসসি পরীক্ষা 2025 এর তুমি একজন শিক্ষার্থী এবং তুমি কিছুই পারো না, একান্ত ইংরেজি সেকেন্ড পেপারে তুমি একেবারেই দুর্বল, এমনকি তুমি সঠিকভাবে রিডিং পর্যন্ত পড়তে পারো না। তারপরেও আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে এইচএসসি পরীক্ষা 2026 এর জন্য ইংলিশ সেকেন্ড পেপারে শুধুমাত্র কিছু টেকনিক ইউজ করে খুব অনায়াসেই তোমাকে 60+ মার্ক আমি আজকে এই ছোট্ট একটি ক্লাসে দিয়ে দিব। তো সর্বপ্রথম তোমাদের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কিত একটা মিল রেখে আমি একটা প্রশ্ন রেখেছি, যেটা হলো ঢাকা বোর্ড 2023 এর একটি প্রশ্ন, কারণ এই প্যাটার্নটা এবং তোমাদের প্যাটার্নটা সেম টু সেম, প্রশ্নের প্যাটার্ন মিল রয়েছে। তোমাদের প্রথম গ্রামাটিক্যাল মার্ক থাকে, যেখানে তোমাদের মার্ক থাকে 60 মার্কের, আর 3 ঘন্টা সময় পাও টোটাল 100 মার্কের পরীক্ষার জন্য। তো গ্রামাটিক্যালি সবচেয়ে কঠিন টপিক, মেনলি গ্রামাটিক্যালি ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে না। তো প্রথম যে প্রশ্নটা সেটাকে বলা হয় কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। অ্যাকচুয়ালি প্রথম যে প্রশ্নটা সেটা হলো 10টা প্রিপোজিশন আসে, তোমাকে সঠিক করলে 5 মার্ক, মানে প্রত্যেকটা প্রিপোজিশনে হাফ মার্ক করে আসে। তো প্রিপোজিশনের বেশ কিছু নিয়মও রয়েছে, আবার প্রিপোজিশনের যদি কথা বলি আলাদাভাবে তোমাকে কিছু ওয়ার্ডও মুখস্থ করতে হবে, এটা একটা বিষয়। তো এবার অনেকে বলবো যে ভাই প্রিপোজিশন কিভাবে করবো। দেখো, যদি আমি ফার্স্ট প্রিপোজিশন নিয়ে কথা বলি, আমরা প্রথমে প্রিপোজিশনে একটা টেকনিক খেয়াল রাখতে পারি, সেটা হলো সবসময় যদি কোনো পসিটিভ হয়, পসিটিভ তো আমরা চিনি নাকি, হিজ, হার, মাই, এগুলো যেমন হলো তোমার ধরো আমি যদি খেয়াল করি এই জায়গায় দেখো হিজ ডিটারমিনেশন আছে, তারপরে যদি খেয়াল করো এই জায়গায় আছে হিজ সাকসেস, তারপরে তুমি এখানে খেয়াল করো হিজ ডিউটিস, ঠিক আছে, হিজ ট্যালেন্ট, দেন আছে হিজ স্টাডিজ। তো এই যে 5টা তুমি দেখতে পাচ্ছ এখানে 4-5টা, এই 4-5টার মধ্যে কিন্তু পজিটিভ আছে। অ্যান্ড পজিটিভ থাকলে কি হয়, সেই জিনিসটা যদি আমরা জানি তাহলে খুব অনায়াসে এই মার্কটা অন্তত আমরা পাবো। এতটুকু টেকনিক। যদি কোনো পসিভ কি থাকে, পসেসিভ, যেমন মাই, হিজ, হার, ঠিক আছে, আওয়ার, দেয়ার, এগুলো যদি থাকে তাহলে খুব অনায়াসে তুমি তার পূর্বে অফ বসাতে পারো। কেননা পসিভের পূর্বে সবসময় বসে অফ। কি বসে? পসিভের পূর্বে বসে অফ। তার মানে আমি খুব অনায়াসে বলতে পারি এখানে বসবে অফ, এখানে বসবে অফ, এখানে বসবে অফ, এখানে বসবে অফ, ঠিক আছে, এখানে বসবে অফ, এখানে এখানে বসবে অফ। তাহলে আমরা প্রথম জিনিসটা দেখবো কি, আমরা ফার্স্টে দেখবো হলো কতগুলো পসিটিভ আকারে আছে, যতগুলো পসিটিভ আকারে আছে তার পূর্বে আমরা অফ ইউজ করব। তাহলে সেখানে আমাদের মিনিমাম 3 থেকে 4টা হয়ে যাবে। আরেকটা বিষয়, যে একান্তই তুমি এটা একবারেই না বুঝো, তুমি সব গ্যাপে যদি অফ বসিয়ে আসো তারপরে এখানে 5-এর মধ্যে মিনিমাম তুমি 2 মার্ক পাবা, কেননা 4টা অফ থাকেই অল টাইম। আমরা প্রত্যেকটা বোর্ড অ্যানালাইসিস করেছি এবং 2016 থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে অ্যানালাইসিস করে দেখেছি যে অফ মিনিমাম 3 থেকে 4টা প্রশ্ন থাকে। তার মানে তুমি যদি চোখ বুঝে অফও বসিয়ে আসো তারপরে কিছু মার্ক পাবা। তারপরে আমরা যদি খেয়াল করি এই ফার্স্ট গ্যাপটার কথা যদি বলি, এখানে লেখা আছে অ্যাকোমাস্টেড ড্যাশ। এটা অ্যাকচুয়ালি আমাদের মুখস্থ, অ্যাকোমাস্টেড টু, অ্যাডিক্টেড টু, ঠিক আছে, তারপর তুমি অ্যাভার্স টু, তারপরে যদি খেয়াল করি ইউজ টু, এগুলো অ্যাকচুয়ালি মুখস্থ। এই যে তোমার সুইটেবল প্রিপোজিশন যে আছে, প্রিপোজিশনের জন্য তোমাদের একটা ছোট্ট টেবিল তোমাদের পড়তে হবে, এরকম একটা টেবিল তোমাদেরকে পড়তে হবে। এরকম একটা শখ যদি পড়ে নাও তাহলে তোমাকে আর কিচ্ছু পড়ার লাগবে না। ফার্স্ট তো আমি এখানে তোমাদের মেনলি কি শেখালাম, যদি কোনো কিছু মানে কি থাকে, প্রিপোজিশন যদি থাকে এবং সেখানে যদি তোমার পজিটিভ থাকে, পসিভের আগে যে গ্যাপ থাকবে সেখানে তুমি অনায়াসে অফ বসাতে পারো, অথবা তুমি সবগুলো গ্যাপে যদি অফ বসাও তারপরে কিছু পরিমাণ মার্ক পাবা, ঠিক আছে। আর না হলে তোমাকে এই ছকটা পড়ে নিতে হবে সুন্দর করে, তাহলে তুমি এখানে মার্ক পাবা। গেল 1 নম্বর বিষয়। এবার 2 নম্বর যে প্রশ্নটা আছে, এই 2 নম্বরে পুরো 5-এ 5ই নিয়ে দিব। এর জন্য তোমাকে আলাদা কোনো ছক পড়তে হবে না, আলাদা কিচ্ছু পড়তে হবে না, তুমি এখানে 5-এ 5ই পাবা শুধুমাত্র টেকনিক ইউজ করে। 1 নম্বরটা যদিও পড়ার প্রয়োজন আছে, 1 নম্বর একান্তই পাওয়া অত সহজ না, তবে 2 নম্বরটা একান্তই সহজ। 2 নম্বরটা নিয়ে যদি কথা বলি, 2 নম্বর প্রশ্ন থাকে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য সুইটেবল ফ্রেজ ওয়ার্ড গিভেন দ্য বক্স। এই বক্সে কিছু সুইটেবল ফ্রেজ বা ওয়ার্ড দেওয়া থাকে, সেই অনুসারে তোমাকে কি করতে হবে, নিচে বসাতে হবে। তুমি খুব অনায়াসে এই মার্কগুলো পেতে পারো। ফার্স্টে যদি আমি কথা বলি, আগে বাছাইকৃত সহজগুলো করবা। যেমন সর্বপ্রথম আমি এই 2 নম্বরটাকে উত্তর করব। সর্বপ্রথম এই 2 নম্বরটাকে করবো, কেন এই 2 নম্বরটা গ্যাপের পরে দেন আছে, এই জন্য আমি এটা করবো, এই গ্যাপটা করবো। কেননা এখানে যদি শুধু এতটুকু, মানে আমি এটার বাংলাও পড়বো না, একান্ত আমি ইংরেজির বাংলা আমার জানার প্রয়োজন নাই, আমি শুধু তার পজিশন, স্ট্রাকচার
এতটুকু দেখে এখানে একটা 5 এ 5 তোমাকে নিয়ে দিব, এর জন্য তোমাকে আলাদা কিছু করতে হবে না। কিভাবে? তো আমি যদি খেয়াল করি এখানে গ্যাপ রয়েছে এবং এইখান জায়গাটা এই পয়েন্টটায় দেন রয়েছে। কোনো কাছে মানে একটার পরে সাবজেক্টের পরে যদি গ্যাপ থাকে এবং কোশ্চেনের মধ্যে যদি একটা দেন থাকে, তাহলে খুব অনায়াসে তুমি সেখানে বসাতে পারবা হলো উড রেদার। কি বসাতে পারবা? উড রেদার। আবার বলছি, সাবজেক্টের পরে গ্যাপ এবং সেন্টেন্সের মাঝখানে একটা দেন থাকলে আমরা সেখানে চোখ বুজে বসাবো উড রেদার। তার মানে এই উড রেদার আমি বসাবো বি নাম্বারটায়। উড রেদার আমি বসাবো কোথায়? বি নাম্বারটায়। তাহলে আমার বি নাম্বার কমপ্লিট। আচ্ছা, সি নাম্বারটা দেখো, সি নাম্বারটা আমি একটু পরে নাই দিচ্ছি। তো এরপরে আমি ডি নাম্বারটা করছি। ডি নাম্বারে প্রথমে গ্যাপ আছে এবং লাস্টে কোশ্চেন মার্ক আছে। প্রথমে গ্যাপ অথবা লাস্টে কোশ্চেন মার্ক থাকলে টোটাল 3টা জিনিস বসতে পারে। ফার্স্ট, উড ইওর মাইন্ড। সেকেন্ড, হোয়াটস ইট লাইক। ঠিক আছে? তো এখানে তুমি যদি খেয়াল করো, তো এখানে ফার্স্টে গ্যাপ তো আছে এবং শেষে কোশ্চেন মার্ক আছে, তাহলে উড ইওর মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক। আমি যদি খেয়াল করি এই অপশনগুলোতে উড ইওর মাইন্ড নাই, তার মানে ওটা বসবে না। তাহলে পরবর্তী অপশনটা তোমার কাছে কি আছে? পরবর্তী আছে হলো হোয়াটস ইট লাইক তোমার কাছে আছে। তাহলে তুমি ডি নাম্বার অপশনে তুমি কি বসাবা? হোয়াটস ইট লাইক। তার মানে আমি এইটা বসাবো ডি নাম্বারে। ঠিক আছে? আগে যেগুলো সহজ সেগুলো করবো, লাস্টে একটা দুইটা থাকবে, সেটা তুমি ইজিলি বুঝে যাবা যে কি করতে হবে। আচ্ছা, তো এটা গেল, আমি পরেরটাও করবো না, পরেরটা থাকুক। দেন এই পারে এফ নাম্বার দেখো, এইখানে একটা গ্যাপ রয়েছে, মাঝখানে একটা প্রশ্ন দিয়ে এখানে আরেকটা গ্যাপ রয়েছে। তাহলে দুইটা গ্যাপের মানে একটা লাস্টে কোশ্চেন মার্ক থাকবে এবং মাঝ সেন্টেন্সের দুইটা গ্যাপ থাকবে। কি থাকবে? মাঝখানে প্রশ্নবোধক থাকবে এবং সেন্টেন্সের দুই পাশে দুইটা গ্যাপ থাকবে। তো দেখো শেষে প্রশ্নবোধক আছে, আমি যদি এটাকে দিয়ে দেখাই, দেখো এই শেষে একটা প্রশ্নবোধক তোমার জন্য আছে এবং দুই পাশে দুইটা গ্যাপ আছে। যদি এরকম স্ট্রাকচার দেখো যে দুই পাশে দুইটা গ্যাপ একই সেন্টেন্সের মধ্যে এবং লাস্টে কোশ্চেন মার্ক আছে, তাহলে হোয়াট ডাজ লুক লাইক বসবে। ঠিক আছে? কি বসবে? তাহলে সেই ক্ষেত্রে তুমি বসাবা হোয়াট ডাজ লুক লাইক, অথবা অনেক ক্ষেত্রে এরকম থাকে হোয়াট ডাজ কি হোয়াট ডাজ লুক লাইক। ঠিক আছে? তো আমি এখানে বসাচ্ছি হলো হোয়াট ডাজ লুক লাইক। তার মানে আমার এফ নাম্বার উত্তরটা আমি পেয়ে গেলাম এইটা, হোয়াট ডাজ লুক লাইক। ঠিক আছে? এর পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করে এইটা। আচ্ছা, এইখানে যদি দেখো এখানে একটা গ্যাপ রয়েছে এবং গ্যাপের পরে একটা তারিখ দেওয়া আছে। একটা গ্যাপের পরে কি দেওয়া আছে? একটা তারিখ। একটা জিনিস মনে রাখবা, কোনো দেশের নাম, কোনো তারিখ, ঠিক আছে, কোনো সাল, এই ধরনের কোনো বা কোনো পরিবার, কি কি বললাম সহজ বাংলা, অত কিছু লাগবেই না, তোমার জন্য আমি আরো সহজ করে দিচ্ছি। কোনো সাল, ঠিক আছে, কোনো সাল বা কোনো তারিখ উল্লেখ থাকলে সেখানে বসে ওয়াজ ব্রন। কোনো সাল অথবা কোনো তারিখ উল্লেখ থাকলে সেখানে বসে কি? ওয়াজ ব্রন। তুমি যদি খেয়াল করো এই যে জি নাম্বার অংশটায় এখানে 16 ডিসেম্বর 1971 আছে, তার মানে এটা যদি একটা সাল উল্লেখ রয়েছে তা আমি এখানে বসাবো ওয়াজ ব্রন। তার মানে আমাদের জি নাম্বার উত্তর হবে হলো ওয়াজ ব্রন। ওয়াজ ব্রন। তাহলে এখানে কি আসবে? বাংলাদেশ ওয়াজ ব্রন অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট স্টেট অন 16 ডিসেম্বর 1971 আফটার 9। আমাদের মিনিং এর প্রয়োজন নেই, আমরা মিনিং এ যাবই না। ঠিক আছে? আচ্ছা, পরেরটাই যদি আসে, এখানে ফার্স্টে একটা ওয়ার্ড রয়েছে, দেন এটা টেনে গেছে, এটাকে আমরা বাদ দিচ্ছি। এইটাকে খেয়াল করো, আই ক্যান নট রাইড এ বাইসাইকেল। এরকম দুইটা অংশ থাকবে, প্রথমে তো ক্যান নট থাকবে অথবা কুড নট থাকবে। খেয়াল রাখবা যে একটার পরে ক্যান নট বা কুড নট আছে, আর এইখানে যে জিনিস থাকবে তার এইখানে তার অপোজিট থাকবে। যেমন ধরো এ সাইকেল, বাইসাইকেল, আর এই পাশে আছে এই মোটরসাইকেল, দুটো কিন্তু আলাদা অংশ। আবার এরকম থাকতে পারে, ধরো এক পাশে আছে 1 কিলোমিটার, কি আছে? 1 কিলোমিটার, গ্যাপের পরে আছে 5 কিলোমিটার বা 50 কিলোমিটার। কোথায় গেল? তো সেক্ষেত্রে কি হতে পারে? 500 কিলোমিটার থাকতে পারে। ধরো এক পাশে 1 কিলোমিটার, অপর পাশে 500 কিলোমিটার। এর পরবর্তী আরেকটা বিষয় যদি তুমি খেয়াল করো, সেখানে এমন থাকতে পারে যে এই পাশে থাকতে পারে ধরো 200 টাকা বা 500 টাকা পার ডে, আর ওই পাশে থাকলো 2000 টাকা। ঠিক আছে? এরকম দুইটা বড় ডিস্টেন্স যদি উল্লেখ থাকে, কি থাকে? বড় দুইটা ডিস্টেন্স। এই সেক্ষেত্রে তুমি এখানে চোখ বুঝে ইউজ করবা লেট অ্যালোন। কি ইউজ করবা? লেট অ্যালোন। তাহলে আমরা এই জায়গাটায় মানে এই যে তোমার আই নাম্বারটা আমরা ইউজ করবো লেট অ্যালোন। তার মানে এইটা আমার আই, তো আমি এখানে বসাবো আই। ঠিক আছে? তো আমার এইটা হলো কি? এইটা আমার লেট অ্যালোন হয়ে গেল, আমার এটা উত্তর শেষ। ঠিক আছে? এরপরে তুমি খেয়াল করো, প্রথমে গ্যাপ আছে এবং সেন্টেন্সের মাঝখানে একটা কমা আছে। মনে রাখবা, প্রথমে গ্যাপ এবং সেন্টেন্সের মাঝখানে কমা থাকলে অ্যাজ সুন অ্যাজ বসে। প্রথমে গ্যাপ এবং সেন্টেন্সের মাঝখানে কমা থাকলে সেটা কি বসে? অ্যাজ সুন অ্যাজ। কোথায় আছে? এইখানে আছে, তো অ্যাজ সুন অ্যাজ বসাবো। তার মানে এটা আমার হলো যে নাম্বারটা।
তাহলে আমার এটা হয়ে গেল। এবার কিছু অংশ বাদ রয়েছে, এবার ওইগুলো একটু কমপ্লিট করব। ঠিক আছে, আমার এখানে আমি খেয়াল করলে একটা, দুইটা, তিনটা, চারটা জিনিস বাদ আছে। আচ্ছা, তো ফার্স্ট আমরা দেখব এই দেয়ার আর হলো ইট, এটা হলো সেন্টেন্সের শুরুতে বসে। এখানে দেখো লং অ্যাগো ড্যাশ আছে, লং অ্যাগো ড্যাশ। তো এইখানে কি বসবে? তো এইটার জন্য যদি আমি তোমাকে একটু দেখাই, আমাদের এটাকে বলা হয় কি ফ্রেজ অফ ওয়ার্ড। তো এইখানে আসছি আমরা ফ্রেজ অফ ওয়ার্ড। তো ফ্রেজ অফ ওয়ার্ডে আমি যেমনটা দেখো এখানে কিন্তু বলা ছিল ইয়ার প্লাস টাইম থাকলে ওয়াজ ব্রাউন বসবে, গ্যাবের পরে দেন থাকলে একটা উটলেটার বসবে, অ্যালোন থাকলে কি এরকম যে এক পাশে 500 টাকা অপর পরে 5000 টাকা উল্লেখ থাকবে। কিন্তু আমার তো মেনলি এগুলো ছিল না, আমার যেটা দরকার সেটা হলো এই গ্যাপগুলো কমপ্লিট করা। মানে এখানে বাদ আছে দেয়ার, ইট, হ্যাভ আর হ্যাভ টুর ব্যবহার। তো আমি এখানে একটু দেয়ারের ব্যবহারটা দেখে আসবো। ঠিক আছে, আমরা যদি খেয়াল করি এখানে দেখো দেয়ার আর ইটের ব্যবহার বলা হয়েছে। দেয়ার যেখানে কোনো কিছু আছে প্রথমে গ্যাপ থাকবে, প্রথমে কি থাকবে? গ্যাপ থাকবে, এবং গ্যাপের পরে ইজ, ওয়াজ, ওয়ার, লিফট থাকবে। কি থাকবে? গ্যাপের পরে ইজ, আর, ওয়াজ, ওয়ার, লিফট। তো আমরা যদি খেয়াল করি ফার্স্টে দেয়ারের পরে এই জায়গাটায় গ্যাপ আছে এবং গ্যাপের পরে লিফট আছে। কি আছে? লিফট। যদি থাকে এখানে আমি যেমনটা বললাম যে গ্যাপের পরে যদি লিফট থাকে, কি থাকে? লিফট। লিফট থাকলে সেখানে বসবে কি? দেয়ার বসবে। তার মানে তুমি চোখ বুঝে এই পয়েন্টে, এই সি নাম্বার পয়েন্টে কি বসতে পারবা? দেয়ার বসাতে পারবা। কি বসাতে পারবা? এই যে দেয়ার। তার মানে এইটা আমার সি নাম্বার, এটা আমার সি নাম্বার। তা আমি এখানে সি নাম্বারটা বসিয়ে দিলাম। এবার আসি পরে। পরে আর একটা বিষয় আমি কি দেখাতে চাইলাম? ইট। ইট হলো ইহা বা সামনে বা কাছাকাছি কিছু বোঝাতে। প্রথমে গ্যাপ থাকবে এবং গ্যাপের পরে ইট ওয়াজ, হ্যাজ থাকবে। ইট ওয়াজ অথবা হ্যাজ। তো আমরা দেখি প্রথমে গ্যাপ আছে কোথায়? এই যে এখানে প্রথমে গ্যাপ আছে, ঠিক আছে, এবং এই দেখো এখানে ওয়াজ আছে, আছে কিনা? তোমার কি আছে? এখানে ফার্স্টে গ্যাপও আছে, এখানে ওয়াজ আছে, গ্যাপের পরে ওয়াজ আছে, যেমনটা আমার এখানে উল্লেখ ছিল যে গ্যাপ প্রথমে গ্যাপ থাকবে এবং গ্যাপের পরে ইট, ইজ, ওয়াজ, হ্যাজ এটা থাকবে। তো থাকলে সেখানে তুমি চোখ বুঝে ইট বসাতে পারো। তার মানে সেই অনুসারে আমরা এখানে খুব এইচ নাম্বারে খুব অনায়াসে ইট ইউজ করতে পারি। তার মানে এইটা হবে আমার এইচ নাম্বার গেল। তাহলে আমাদের মোটামুটি শেষ। ঠিক আছে, আর হলো দুইটা, হ্যাভ টু আর হ্যাড বেটার। আচ্ছা, হ্যাভ টু আর হ্যাড বেটারের ব্যবহারটা যদি আমরা একটু দেখি, তো এটা নিচে আছে। তো এখানে দেখো হ্যাড বেটার অধিকতর ভালো, উচিত, জোরালো অর্থে বোঝায়। সাবজেক্টের পরে গ্যাপ থাকবে। কি থাকবে? সাবজেক্টের পরে গ্যাপ। ঠিক আছে, যেমন আই হ্যাভ এ বেড হেডেন্স, মানে আমার মাথা ব্যথা করছে। আই হ্যাড বেটার গো টু ডক্টর, আমি বরঞ্চ কি কোথায় যাই? ডাক্তারখানায় যাই। তো এরকম যদি আমরা এই খেয়াল করি, ঠিক আছে, যে হ্যাভ বেটার কোথায় বসবে? এখানে দেখো টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, টাইম খুবই মূল্যবান। তো এখানে হ্যাড বেটার কোনো কিন্তু অপশন নাই। তাহলে আরেকটা কই আছে যে ইট ইজ উইন্টার, এটা হলো শীতকাল। ইট ইজ উইন্টার, এটা শীতকাল। ইউ ড্যাশ বাই এ কোট, তাহলে এটা শীতকাল, তোমার ভালো হয় যে তুমি কি করো? একটা কোট কিনে নাও। তার মানে এই ই নাম্বারটা হবে হলো হ্যাড বেটার। কোথায়? এই যে ই নাম্বারটা, এটা। তার মানে এখানে বসালাম হ্যাড বেটার। আর বাকি অপশনটা ইজিলি যেটা বাকি আছে সেটাতে তুমি কি বসে দেবা? এই যে এটাতে হ্যাভ টু। ঠিক আছে, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান। উই হ্যাভ টু ইউটিলাইজ টাইম প্রপারলি, আমাদের কি সঠিকভাবে সময়ের ব্যবহার করতেই হবে। তার আমাদের 2 নাম্বার নিয়ে আর কোনো প্রবলেম নাই। দেন আসি 3 নাম্বার, কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং সুইটেবল ক্লোজেস অথবা ফ্রেজ। মানে হলো সহজ বাংলায় যদি বলে এটাকে বলা হয় কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের জন্য তোমাকে টোটাল 52টা কমপ্লিটিং সেন্টেন্স ভালো করে পড়তে হবে অথবা তুমি মুখস্থ করলেও হবে। এই 52টা কমপ্লিটিং সেন্টেন্স আমরা তোমাদের শেষে বলে দেবো যে কোথায় পাবা। জাস্ট মুখস্থ করে নিবা, এখান থেকে 100% কমন পাওয়া যাবে। হাজার রুলস পড়লেও এই কমপ্লিটিং সেন্টেন্স তুমি ইজিলি করতে পারবে না। হয়তো তোমাকে নিয়ম পড়ে এই 52টা প্র্যাকটিস তো করতেই হবে তোমাকে, অথবা তুমি সরাসরি 52টা যদি মুখস্থও করে নাও তাও এই 3 নাম্বারটা তুমি ইজিলি করতে পারবা। এবার আসে 4 নাম্বার বিষয়টা। 4 নাম্বারটা করার জন্য তোমাকে টোটাল 14টা গ্যাপ থাকবে, প্রত্যেকটা গ্যাপে হাফ করে টোটাল 7 মার্ক। এখানে তোমাকে ইজিলি আমি মার্ক দিয়ে দেব। এখানে যে 7 আছে 7-এর 7ই তোমাকে দেব। এই 7-এর মধ্যে 1 মার্কও তোমার কাটা যাবে না। কিভাবে? দেখো এখানে আমাদের বেশ কিছু আছে, নিচে কিছু আছে নাই, আচ্ছা এতটুকু আমি তোমাকে দেখাচ্ছি, তুমি একটু ভালো করে দেখবা। দেখো এখানে অনেক গ্যাপ থাকে। আমি প্রথমে যখনই আমি কোনো একটা কমপ্লিটিং সেন্টেন্স মানে রাইট ফর্ম ভার্ব করি, যখনই আমি কোনো একটা রাইট ফর্ম ভার্ব করি তখন আমি কয়েকটা জিনিস খেয়াল করি। সর্বপ্রথম আমি খেয়াল করি যে প্রিপজিশনের পরে গ্যাপ অথবা উইথ এ ভিউ টুর পরে গ্যাপ কয়টা আছে। কি বললাম আবার একটু ভালো করে মনে রাখবা। আমি বললাম যে প্রথমে দেখবো আমরা প্রিপজিশনের পরে গ্যাপ। ঠিক আছে, প্রিপজিশন আশা করি চিনি আমরা, প্রিপজিশন। ঠিক আছে, তো প্রিপজিশনের পরে গ্যাপ অথবা
উইথ এ ভিউ টুর পরে গ্যাপ কয়টা আছে? উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, ঠিক আছে, উইথ এ ভিউ টুর পরে গ্যাপ। তো প্রিপজিশনের পরে গ্যাপ, উইথ এ ভিউ টুর পরে গ্যাপ কতগুলো আছে, অথবা প্রথমে গ্যাপ যদি থাকে, মেইনলি আমরা ভার্বের পরে আইএনজি ইউজ করি। মানে এখানে আমরা দেখি এখানে ফর একটা প্রিপজিশন। দেন আমরা যদি এটা খেয়াল করি, এখানে মাজেন্ট আছে, এটা আলাদা হিসাব। এখানে দেখো স্টুডেন্ট আছে, তো এখানে দেখো কি আছে, বি, এটা আলাদা। তো এখানে দেখো এই যে ফর আছে, ফর একটা কি প্রিপজিশন, কোনটা? ফর একটা প্রিপজিশন। তারপরে আমরা যদি এখানে খেয়াল করি, ফর এটা গেল, অলসো স্টুডেন্ট আলাদা। এখানে বাই আছে, বাই একটা কি প্রিপজিশন, বাই একটা কি প্রিপজিশন। আচ্ছা, দেন আর কোনো খেয়াল করো যে আর কোনো জায়গায় কোনো প্রিপজিশন আছে কিনা। তোমাকে প্রথম কাজ হলো প্রিপজিশন সিলেক্ট করা। তো এখানে আছে উইথ এ ভিউ টু, প্রিপজিশন অথবা উইথ এ ভিউ টু, এখানে উইথ এ ভিউ টু আছে। আচ্ছা, তো এখানে আমরা দেখলাম যে এই তো এই কয়টা গ্যাপ, এই যে এখানে উইদাউট আছে, উইদাউট একটা প্রিপজিশন। মোটামুটি এই কয়টা অংশ হলো প্রিপজিশন, আমরা এগুলো খুঁজে বের করলাম। এবার প্রিপজিশন থাকলে আমি কি বললাম, প্রিপজিশনের পরে যদি কোনো গ্যাপ থাকে তার সাথে আইএনজি যুক্ত করে দাও। অর্থাৎ এখানে আছে পিপার, এর সাথে আমরা আইএনজি যুক্ত করে পিপার রিং করে দিব, পিপার রিং, ঠিক আছে, পিপার রিং, আইএনজি যুক্ত করলে উত্তর হয়ে গেল। এখানে আমি যদি এইটার কথা বলি, এইখানে এইটা আছে লাই, লাইয়ের সাথে আইএনজি করে দাও লাইং, উত্তর শেষ। বাইয়ের পরে এখানে রিড আছে, রিডের সাথে আইএনজি করে দাও রিডিং। উইথ এ ভিউটির পর রিমুভ আছে, রিমুভের সাথে আইএনজি করে দাও রিমুভিং। উইদাউটের পর ওয়ার্ক আছে, ওয়ার্কের সাথে আইএনজি করে দাও ওয়ার্কিং। তাহলে কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, অলরেডি পাঁচটা হয়ে গেছে। তার মানে 2.5 মার্ক তুমি একটা অংশে পাই গেছো, ঠিক আছে, যত প্রত্যেকটা হাফ করে। আচ্ছা, তো এটা আমরা ফার্স্ট খুঁজে নিলাম যে আমাদের শেষ। এই আমরা প্রথমে খুঁজবো প্রিপজিশন, এরপরে বিষয় মডাল অক্সিলারি ভার্ব করব। কি মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বের পরে যদি কোনো গ্যাপ থাকে তাহলে তার কোনো পরিবর্তন হয় না। মডাল অক্সিলারি ভার্বগুলো আশা করে চিনি, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মাস্ট, ঠিক আছে। তো এগুলো কি মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি ভার্বের পরে কোনো গ্যাপ থাকলে তার কোনো পরিবর্তন হয় না। আমরা যদি খেয়াল করি, এখানে ফার্স্ট আছে মাজেন্ট, এটা একটা মডাল অক্সিলারি ভার্ব। আচ্ছা, তারপরে আমরা আমি একটু কালারটা চেঞ্জ করে নিই যেন বুঝতে পারি যে কোন কালারের কোনটা, নাহলে আমি নিজে কনফিউশন হয়ে যাবো। আচ্ছা, মাস্ট হলো একটা মডাল অক্সিলারি ভার্ব। আচ্ছা, সেকেন্ড আর মডাল অক্সিলারি ভার্ব যদি আমরা খেয়াল করি যে আর কোনো মডাল অক্সিলারি ভার্ব আছে কিনা, এই গ্যাপ তো পূরণ করছে। এখানে দেখো শুড আছে, শ্যাল, শুড, মডাল অক্সিলারি ভার্ব। আচ্ছা, তারপরে যদি খেয়াল করি এখানে হোয়াট আছে, এটা আলাদা অংশ, মডাল অক্সিলারি ভার্ব। এই যে এখানে শুড আছে, মডাল অক্সিলারি ভার্ব। আচ্ছা, তারপরে তুমি যদি খেয়াল করো এখানে আর নাই, এইটা লাস্ট, এটার পরে টু আছে, এটা কি আছে টু। তাহলে মডাল অক্সিলারি ভার্ব বা টু এর পরে থাকলে গ্যাপ যেভাবে আছে গ্যাপের উত্তর সেটাই হবে। কি বললাম ভালো করে কথা বুঝবা, যে মডাল অক্সিলারি ভার্ব বা টু এর পরে গ্যাপ যেভাবে আছে তুমি সেভাবেই রাখবে, সেটাই সঠিক উত্তর। অর্থাৎ সহজ বাংলায় এখানে ওয়াস্ট আছে, ওয়েস্টই তোমার উত্তর। এখানে পার্টিসিপেট আছে, পার্টিসিপেটই তোমার উত্তর। এখানে কাম আছে, কামই তোমার উত্তর। সাকসেস আছে, এটা তোমার সাকসেসটি তোমার উত্তর। তাহলে আমাদের উত্তর হয়ে গেল দুইটা টেকনিকে। এক, যে কোনো প্রিপজিশন পর অথবা উইথ এ ভিউটোর পরে গ্যাপ থাকলে ভার্বের সাথে আইএনজি। সেকেন্ড, মডাল অক্সিলারি পরে গ্যাপ থাকলে তার মডাল অক্সিলারি পরে যদি কোনো গ্যাপ থাকে তাহলে তার কি করতে হবে না, কোনো পরিবর্তন করতে হবে না। এবার বাদ আছে কোনটা কোনটা, চলো আমরা অন্য একটা কালার দিয়ে দেখি। তো আমি আরেকটা কালার ইউজ করছি, ধরো সাপোজ আমি লাল কালারটাই নিচ্ছি। আচ্ছা, ফার্স্টের গ্যাপটা করেছি, এই সেকেন্ড গ্যাপটা বাদ আছে। আচ্ছা, সেকেন্ড গ্যাপটা বাদ আছে। আচ্ছা, দেখলাম এই গ্যাপটা বাদ আছে। এখানে বি আছে। আচ্ছা, আর কোনটা বাদ আছে? এগুলো মোটামুটি হয়ে গেছে। এইটা একটু বাদ আছে, তারপরে এইটা বাদ আছে, দেন এইটা বাদ আছে। এই তো এই কটা বাদ আছে, এছাড়া মোটামুটি সব হয়েছে, মানে দুইটা, চারটা, পাঁচটা বাদ আছে। এখন এই পাঁচটার লেগে ফার্স্ট তোমার নিয়ম জানা উচিত। আর যদি নাও জানো, অ্যাকচুয়ালি তুমি কি করতে পারো, ইজিলি তুমি পাঁচটা যদি ছেড়েও দাও তাও তোমার কোনো আহামরি ক্ষতি হবে না। এবার আমি বলি, এখানে দেখো ইজ আছে, কি আছে ইজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটার পরে যদি ই থাকে তাহলে তার সাথে আইএনজি হয়। তবে বিষয় লক্ষ্য রাখতে হবে, সাবজেক্ট যদি বস্তু হয় তাহলে তার সাথে ইডি হয়। যেমন এই জায়গায় সাবজেক্ট আছে ইট, এই জায়গায় সাবজেক্ট আছে ইট। ইট যেহেতু একটা বস্তু, তার মানে এই ভার্বের সাথে ইডি হবে। কলের সাথে ইডি করে কল্ড, কলের সাথে ইডি করে কি হবে, কল্ড হবে। তাহলে এটার উত্তর হয়ে গেল। তুমি এর সাথে জাস্ট যুক্ত করে দেবা ই আর ডি, কল্ড, উত্তর হয়ে গেল। দেন আমরা এসে এখানে স্টুডেন্টস কি আছে, বি। বি মানে কি? বি মানে হলো তোমাকে এটা বুঝতে হবে, বি মানে হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার।
বি মানে হলো এম ইজ আর ওয়াজ আর। যদি এখানে ইজ আছে মানে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে এম ইজ আর হবে। প্রেজেন্ট টেন্স হলো এম ইজ আর, পাস্ট টেন্স হলো ওয়াজ আর। তো এখানে অ্যাকচুয়ালি এম ইজ আর হবে, যে কোনো একটা এম ইজ আর। তো এইটা এই গ্যাপে এম ইজ আরের মধ্যে কোনটা হবে এটা ডিপেন্ড করে এর সাবজেক্ট যেটা আছে, মানে প্রথম লাইন দ্য মেন, ঠিক আছে, পারসুইট, দ্য মেন পারসুইট। তো এই অংশটা কি দা আছে, দা তো আর কি প্লোরাল অংশের সাথে থাকে না। দা কখনোই দেখছো যে প্লোরাল অংশের সাথে দা আছে, এটা কিন্তু কখনোই হয় না। তো যেহেতু এই দা থাকে হলো সিঙ্গুলারের সাথে, তাই সিঙ্গুলার থার্ড পারসন হলে তার সাথে ইজ বসে, তাহলে এখানে তুমি ইজিলি বসাতে পারো ইজ, এখানে বসাতে পারো ইজ। লাস্ট আছে কোনটা, আর লাস্টে যদি খেয়াল করে এইটা হোয়েন দ্য কান্ট্রি ড্যাশ ফেচ, তাই তো এটা কত নম্বর, আই নাম্বার। প্রশ্নটা কত নম্বর, আই। তো আই নাম্বারে এখানে তুমি জাস্ট এটাকে তুমি চাইলে ছেড়ে দিতে পারো, এমনি কোনো প্রবলেম নাই, বাট এটা উত্তর হবে শুট ফেস, ঠিক আছে, এটা উত্তর হবে শুট ফেস। এটা হলো তোমার ইসের উপরে, এখানে হবে শুট অ্যাঙ্গেস, ঠিক আছে। তো এই অংশগুলো তুমি এই দুইটা প্রশ্নে ছাড়িয়ে দিলা, বাকি কয়টা হলো, 6টা তো হয়েছে নাকি, মানে 6 মার্ক তো তুমি এখানে পাইছো ইজিলি। আচ্ছা, দেন আসি তোমার ন্যারেশনে। ন্যারেশনের জন্য তোমাকে একটু কষ্ট করে কিছু বোর্ড প্র্যাকটিস করতে হবে, ন্যারেশনের বেসিক রুলসগুলো পড়তে হবে, কারণ ন্যারেশন কখনোই একটা মাত্র টেকনিকের সাহায্য করা সম্ভব না। যদিও ন্যারেশনের একটা বিষয় আছে, এখানে ন্যারেশন হলো প্রশ্ন আর উত্তর করা হয়, তাহলে খুব সহজভাবে যদি প্রথম লাইন প্রশ্ন হয়, ঠিক আছে, তাহলে সেকেন্ড লাইন কি হবে, প্রথম লাইন যদি প্রশ্ন হয় সেকেন্ড লাইন উত্তর, তারপরের লাইন আবার যদি কি হয় প্রশ্ন হয়, পরের লাইন আবার উত্তর, এটা একটু ইজি। আর প্রশ্ন থাকলে আস্কড এগুলো বসে, তো এটার জন্য আলাদা একটা ক্লাসের প্রয়োজন আছে। তবে তুমি যদি পারো ন্যারেশন সম্পর্কিত যাবতীয় কিছু পড়ার পরে 2016 থেকে 2025 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস ন্যারেশন তত ভালো করবে ইজিলি, হয়েছে। আচ্ছা, দেন আমরা আসবো 6 নাম্বার প্রশ্ন, যেটাকে বলি রিড দ্য ফ্লোয়িং টেক্সট, দ্য ইউজ মডিফায়ার অ্যাজ দ্য রাইট ইন দ্য। আচ্ছা, তুমি শুধু এখানে একটু ইজিলি বুঝতে পারবে, যেমন এখানে আছে প্রি মডিফায়ার দ্য নাউন। প্রি মডিফায়ার দ্য নাউন মানে কি, এই বিষয়টা আমি তোমাকে যদি মডিফায়ারে নিয়ে যাই, প্রি মডিফায়ার দ্য নাউন। আচ্ছা, এখানে ফার্স্ট রুলেই দেখো প্রি মডিফায়ার দ্য নাউন আমরা রেখেছি। প্রি মডিফায়ার দ্য নাউন সবচেয়ে বেশি থাকে, এর মানে হলো অ্যাডজেক্টিভ, অর্থাৎ যেমন বিউটিফুল, ওয়ান্ডারফুল, গ্রেট, ফেমাস, পপুলার এগুলো। তো সেক্ষেত্রে তুমি যদি আমরা খেয়াল করো এই এক অংশে প্রি মডিফায়ার দ্য নাউন মানে এখানে তোমাকে কোনো একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। ক্রিকেট ইজ অ্যান ড্যাশ গেম, তাহলে ক্রিকেট কি গেম, ক্রিকেট ইজ কোথায় গেল, এই যে এটা, ঠিক আছে। ক্রিকেট কি, বিউটিফুল গেম, ওয়ান্ডারফুল গেম, গ্রেট গেম, ফেমাস গেম। ক্রিকেট ইজ এ ফেমাস অথবা পপুলার গেম, তার মানে তুমি এখানে এই অংশটাই তুমি খুব ইউজলে এখানে ইউজ করতে পারো ফেমাস অথবা পপুলার, যেটা ইউজ করো, যেটা তুমি করো, কোনো সমস্যা নেই। তারপর ইট ইজ নট, এখানে দেখো ইউজ পসেসিভ টু প্রি মডিফায়ার দ্য নাউন। ইউজ পসেসিভ, ইউজ পসেসিভ মানে কি এটা আমরা একটু দেখবো, ইউজ পসেসিভ মানে কি, ঠিক আছে। আমরা একটু যদি আসি ইউজ পসেসিভ কথাটার অর্থটা আগে খেয়াল রাখবো যে কোথায়, কারণ প্রত্যেকটার এক একটা করে সিস্টেম আছে। যে ইউজ অ্যান্ড পসেসিভ এর মানে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, দেম। সেক্ষেত্রে এখানে আমি যদি এই অংশটা খেয়াল করি, এই যে এখানে ইট ইজ নট এ গেম অফ, এখানে কি ওইগুলোর মধ্যে একটা বসে দেবে আওয়ার কান্ট্রি, তাহলে আওয়ার সবসময় কি মাই কান্ট্রি হয়, সবসময় আওয়ার কান্ট্রি হয়, কি কান্ট্রি হয়, আওয়ার কান্ট্রি। তার মানে এই সেকেন্ড গ্যাপে তুমি ইজিলি এখানে বসাতে পারো আওয়ার কান্ট্রি। পসিটিভ মানে কি আওয়ার, মাই, ইয়োর, হিজ, হার, এই তো এইগুলো, ঠিক আছে। ইজিলি জাস্ট বুঝে নিলে এই উত্তরটা করা কিন্তু কঠিন কিছুই না, ঠিক আছে। তাহলে এই 2 নম্বর আমার হয়ে গেল। তারপর সি নাম্বার এসো। সি নাম্বার বলছে এ ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, মানে এখানে একটা নাউন বসাতে হবে, কি বসাতে হবে, ইউজ এ নাউন। তো এই সম্পর্কিত দেখো এখানেও কিন্তু ইউজ এ নাউন সম্পর্কিত যাবতীয় সকল কিছু আছে। তো আমরা যদি এখানে খেয়াল করি, আচ্ছা এই 10টা স্ট্রাকচার তুমি একটু ভালো করে পড়ে নিবা, তাহলে তোমার কিছু পড়ার দরকার নাই। যেমন আমরা এটা নিয়ে আমরা আরেকটা ক্লাস তোমাদের দিব, যেহেতু একটা ক্লাস করলে অনেক বড় হয়ে যাবে। তবে আমি তোমাকে এখানে আশ্বস্ত করতে পারি যে এখানে 5-5 তুমি পাবা, তবে একটা ক্লাস করলে অনেক বড় হয়ে যাবে। তারপরে যদি আসি এইটাতে কি বলা হয়েছে, এখানে তোমার সেন্টেন্স আছে স্পেস গ্যাপ, মানে হলো কানেক্টর, শুধু বাংলা যদি বলি কানেক্টর। কানেক্টরের জন্য আমাদের কাছে অপশন রয়েছে 5-5 পাবে, 100% কোনো সমস্যা নেই। বাট এই জন্য তোমাকে টোটাল আইটেম দেখো মিনিমাম 10টা আইটেম মনে রাখতে হবে। এই 10টা আইটেম মনে করলে তোমাকে 100% কানেক্টর তুমি পারবা। এই জন্য আমাদের এটার উপরে আলাদা একটা ক্লাস দিতে হবে। এরপরে আসে 8 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 8। প্রশ্ন নম্বর 8-এ তোমাকে বলছে রিড দ্য ফ্লোয়িং সিনোনিম এন্ড অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম হিসাবে কি পড়বা, সিনোনিম অ্যান্টোনিম হিসাবে তোমার কি ইজিলি আমি যদি সিনোনিম অ্যান্টোনিমের একটু ট্রিক্স বলি তোমাকে 10 মিনিটের মধ্যে, সিনোনিম অ্যান্টোনিম 5 পাবা।
সিনোনিম অ্যান্টোনিমের একটা বিষয় আছে, আগে তোমাকে বুঝতে হবে কিছু টেকনিক, যেমন মিনিং অফ দ্য ওয়ার্ড। যে সিনোনিম আছে সেই সিনোনিমের মিনিং পড়তে হবে। কীভাবে পাবে? এই যে মিনিংয়ের জন্য আলাদা একটা আমাদের কাছে ছক রয়েছে তোমাদের জন্য। দেখো ওয়ার্ড অ্যান্ড মিনিং অ্যান্ড সিনোনিম অ্যান্টোনিম এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই কটা পড়ে নিলে আর কিছু পড়ার প্রয়োজন নেই। তো মিনিং অফ দ্য ওয়ার্ড তোমাকে পড়তে হবে। আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পেস। ধরো একটা সিনোনিম যদি নাউনে হয়, তোমাকে অ্যান্টোনিম লেখো আর যাই লেখো নাউনেই লিখতে হবে। প্রোনাউনে হইলে তাকে তোমাকে প্রোনাউনে লিখতে হবে। অ্যাডজেক্টিভ হলে তোমাকে অ্যাডজেক্টিভ আকারে লিখতে হবে। ভার্ব থাকলে তোমাকে সেটাকে ভার্ব আকারে লিখতে হবে। এটা ইজি কথা, তোমাকে সেই আকারে। যেমন দেখো অল অফ দ্য আস নাউন এ ড্রিম ইজ, ঠিক আছে? তো এখানে তোমাকে বলছে অলের অ্যান্টিনিম লেখো। তো তুমি কি করবা? উত্তরটা লেখার সময় এইভাবে লিখবা, দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 11। তো দেন অল এর সিনোনিমটা কি হয় সেটা লিখবা নান, অ্যান্টিনিম। এই যেভাবে সিনোনিম টানবা অ্যান্টিনিম টানবা, দেন এইভাবে লিখে দিলে তোমার এটা ইজিলি একটা মার্ক পাবা। বাট তোমাকে এই জন্য এই ছকটা মুখস্থ করতে হবে। সিনোনিম অ্যান্টোনিমের জন্য তোমাকে এই ছকটা মুখস্থ করতে হবে। সম্ভবত এটা অনেক কয়টা মানে টোটাল 250টা আছে আমার যতটুকু জানা। আমরা এখানে 250টা তোমাদের জন্য রাখছি। এই 250টা পড়ে নিলে তোমাকে এই সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আর কোনো প্যারা খাওয়া লাগবে না। আর এটা তো তোমরা এমনি জানো যে এখানে বড় হাতের ছোট হাতের অক্ষর বসাতে হবে, এটা তোমরা এমনিই পারবা। আচ্ছা, এরপর 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন অ্যাপ্লিকেশন কিভাবে লিখবা? তো অ্যাপ্লিকেশন লেখার নিয়ম। অ্যাপ্লিকেশন লেখা তোমরা অনেকেই ভাবো যে একটা মাত্র টেকনিক ইউজ করে অ্যাপ্লিকেশন লেখে। তো অ্যাপ্লিকেশন লেখার জন্য তোমাকে কয়েকটা ফরম্যাট ইউজ করতে হবে। শুধু একটা মাত্র ফরম্যাট, তুমি কিন্তু মিনিমাম 3টা ফরম্যাট ইউজ করতে হবে। তোমরা ছোট বাচ্চা নাই যে তোমরা একটা ফরম্যাট ইউজ করবে আর মার্ক পেয়ে যাবা, ওইভাবে লিখবা। তো মনে করো একবারে 2 বর্ষা গেছো তুমি জলে, ঠিক আছে? ফার্স্ট, কোনো সার্টিফিকেট বা সনদ চেয়ে যদি আবেদন করো, যেমন হলো তোমার ক্যারেক্টার সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট মানে টিসি যেগুলো আছে, এগুলো চেয়ে যদি আবেদন করতে হয় তাহলে তোমাকে এই ফরম্যাটটা ইউজ করতে হবে। কি? দ্য হেডমাস্টার অথবা প্রিন্সিপাল, তুমি তোমার স্কুলের নাম এন্ড ঠিকানা লিখে দিবা। পিয়ার ফর, দেন তুমি কোন বিষয়টার উপরে লিখছো কোশ্চেনে লেখা থাকবে। স্যার আই এম দ্য স্টুডেন্ট অফ এ, তুমি তোমার নামটা লিখবা, মানে তোমার কোন শ্রেণী পড়ো সেই শ্রেণীর নামটা লিখবা। দেন প্রমিনেন্ট ইনস্টিটিউট আইবি যা আছে রেসপেক্টফুলি টু স্টেট, যেভাবে আছে সেভাবে তুমি ইজিলি মুখস্থ করে লিখে দিবা। তো এটা যেহেতু আমি একভাবে দেখাচ্ছি তো আমি পুরোটা আগে দেখিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে সাহায্য চেয়ে আবেদন, যেমন হলো ফাইন্যান্সিয়াল ডোনেশন, ফাইন্যান্সিয়াল হেল্প, স্টেপ ফ্রম দ্য পোর ফান্ড, এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ বা স্কলারশিপ, এই সম্পর্কিত যদি কোনো আবেদন আসে এইখানে যেভাবে আছে একটু পজ করে নিয়ে এই জিনিসটা তুমি লিখে নিয়ে মুখস্থ করে নিবা। এতটুকু তুমি মুখস্থ, যে যদি একটা মাত্র ফরম্যাট করে লেখো তাহলে এতটুকু গ্যারান্টি দিব তুমি এখানে মার্ক কম পাবা। এখানে মার্ক কত? 10 না? 10-এর মধ্যে তুমি মিনিমাম 6 পাবা ওইসব লিখলে। আলতু ফালতু জিনিস লিখলে মার্ক তো অবশ্যই পাবা না। তো এখানে যে টেকনিকে লেখা আছে, সাজিয়ে লেখা আছে, সমস্যা নেই। কোনো কিছু স্থাপনের জন্য অনুরোধ করা বা অনুমোদন চাওয়া, যেমন এ ক্যান্টিন, কমন রুম, এ কম্পিউটার ক্লাব, তারপর হলো ডিবেটিং ক্লাব, অ্যান ইংলিশ ডিবেটিং ক্লাব, লাইব্রেরি, অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, অ্যান হল রুম। এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এইটার যদি আমি গুরুত্ব বলি, এর গুরুত্ব অপারেশন, ঠিক আছে? এইটা সবচেয়ে বেশি আসে, এবং এইটা তোমার যা যা লেখা আছে এখান থেকে তা লিখে নিবা। এখানে জাস্ট এনাফ, তোমার জন্য আর কিছু প্রয়োজন নাই। এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে? তো এই 3টা অ্যাপ্লিকেশন পড়ে নাও। তো অ্যাপ্লিকেশন তুমি 10-এর মধ্যে মিনিমাম 9 বা 8 থেকে 9 তুমি পেয়ে যাবা। এরপর সে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট বেনিফিট আর্লি রেসিং। আচ্ছা, প্যারাগ্রাফ বা এইসব সম্পর্কিত তুমি কি কি পড়বা সেক্ষেত্রে আমরা একটু সাজেশনে ঘুরে যাব, ঠিক আছে? তুমি যদি দেখো তোমরা রাইটিং এ প্যারাগ্রাফ সম্পর্কে কি কি প্যারাগ্রাফ পড়বা, ঠিক আছে? ফর্মুলেটর কোনগুলো প্র্যাকটিস করবে, যে সিটিং আওয়ার ক্যান্টিন এগুলো দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? তাহলে হয়ে গেল। আমি যেমনটা দেখাচ্ছিলাম ডিসক্রাইব এ প্যারাগ্রাফ, 15 মার্কের প্যারাগ্রাফ। এই জন্য তোমাকে এই কয়টা, এই যে এখানে কয়টা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছ, এই কয়টা প্যারাগ্রাফ তোমাকে পড়তে হবে আলাদাভাবে, ঠিক আছে? এই কয়টা প্যারাগ্রাফ তোমাকে আলাদাভাবে পড়তে হবে। আর দেন এই যে তোমার রাইটিং কজেস, ইফেক্ট অ্যান্ড কনস্টিটিউয়েন্ট, এই সম্পর্কে তোমাকে এই কয়টা পড়ে নিতে হবে। জাস্ট এই কয়টা পড়ে নিলে তোমাকে আর কিছু পড়ার প্রয়োজন থাকবে না। অ্যান্ড যদি চাও যে কোনো ফরম্যাট ইউজ করতে পারো, অ্যান্ড আমাদের কাছেও ফরম্যাট আছে। পরেরটাও আমি তো দেখালামই, পরেরটা হিসাবে তুমি কোনটা পড়বো অলরেডি। তো এই তো মোটামুটি তোমার এইবার মার্ক যদি হিসাব করে দেখো, এখানে বেশি মার্ক হয়ে গেছে, এখানে 9। এখানে তুমি যদি যেটুক সাজেশন দিলাম তার থেকে যদি লেখো 30-এর মধ্যে মিনিমাম এখানে 25 তুমি খুব অনায়াসে পাবা। তাহলে 25, এখানে আমি ধরলাম 8ই ধরলাম, ঠিক আছে? আমি সব এখানে 40-এর মধ্যে আমি ধরো তাহলে 32 ধরলাম। এবার তুমি এগুলো কাউন্টিং করে দেখো, খুব অনায়াসে তোমার 60+ মার্ক কিন্তু হয়ে গেছে। যাই হোক, সব ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আশা করি তোমার ভিডিওটা কোন টপিকের উপরে প্রপার ভিডিও এখন চাও, মানে প্রত্যেকটা টপিক আলাদা আলাদাভাবে তোমাদের চাওয়া অনুসারে আমরা আবার নতুনভাবে তোমাদের ভিডিও দিব, যেন তুমি যে জিনিসটা বোঝো নাই সেই জিনিসটা যেন আরও ভালোভাবে একটা ক্লাস দিয়ে তোমাকে বোঝানো যায়। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।